নমস্কার। প্রযুক্তি তক্ক গপ্পের পরবর্তী পর্বে আমাদের একেবারে একটা নতুন এপিসোড। দারুণ জমে গিয়েছিল আড্ডাটা। তবুও যেরকম ওই বলে না যে নৈসর্গিক শোভা দেখতে দেখতেও একটা হট করে ঘোড়ার ঘন্টা বেজেছিল, আর কবির মনে হয়েছিল যে প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো আমাদেরও ওই ছেদ নিতে হয়েছিল। যাই হোক, সেই একটা খুবই টেম্পোরারি ছেদের পর আবার ফিরে এসেছি আমরা দ্বিতীয় পর্বের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন বেদাদ্যুতি চক্রবর্তী, অত্যন্ত একজন স্বনামধন্য বিজ্ঞানী আমি বলবো। এবং আমরা সাধারণত রোগ নিরাময়ের জন্য চিকিৎসকদের কথা ভাবি, কিন্তু এই চিকিৎসাটা হয় বা রোগ নিরাময় হয় যে ওষুধের জন্যে, সেই ওষুধ তৈরির নেপথ্যে যারা থাকেন উনি তাদের মধ্যে একজন। একেবারে ওষুধ তৈরির মধ্যে একটা প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিটার সঙ্গে উনি খুব ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে। তো আমরা বিগত পর্বে দেখছিলাম, আলোচনা করছিলাম কোভিড নিয়ে, কোভিড অতিমারি নিয়ে। তার রেশ টেনে আমি জানতে চাইবো, এই যে কোভিড নিয়ে এত তাড়াতাড়ি একটা ডিসিশন নেওয়া হলো, ভ্যাকসিন লঞ্চ হলো, কিছু কিছু ওষুধ বেরোলো, এই যে ভারতবর্ষে যে গবেষণাটা হচ্ছে, শুধু কোভিড নয়, বিভিন্ন মানে ফার্মাটেক এবং বায়োটেক নিয়ে, সেইটা পৃথিবীর অন্যান্য উন্নত এবং উন্নয়নশীল দেশের সঙ্গে মানে ভিসেভি ওই সমস্ত কান্ট্রি ভারতবর্ষের গবেষণাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, বা ভারতবর্ষে কী কী ধরনের গবেষণা চলেছে? তো এই ব্যাপারটাকে বুঝতে হলে আমি আগের এপিসোডে যেটা বলেছিলাম, আমি প্যারাসিটামলের একটা উদাহরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো প্যারাসিটামল হচ্ছে একটা মলিকুল, যেটা আগের এপিসোডে ওই ছবিটা আমি দেখিয়েছিলাম। এটা খুব সুন্দর সহজ সরল একটা বেঞ্জিন মলিকুল, তাকে একটু এদিক ওদিক করে আমরা প্যারাসিটামল ওষুধ বানাই। এবং আমার জীবনে প্যারাসিটামল খেয়েছি, জ্বর সারেনি এরকম হয়নি। ম্যাজিক মলিকুল, এবং 1 টাকায় প্যারাসিটামল পাওয়া যায়। এটা যদি আমি বলি সস্তাতম ওষুধ পৃথিবীর, যুক্তির খাতিরে সবচেয়ে যে দামি ওষুধ, তার দাম কিন্তু 15 কোটি টাকা। ঠিক আছে? মানে ওষুধটা হচ্ছে জোলগেন্সমা, নোভার্টিস বলে কোম্পানি, আমেরিকার, ওরা এই ওষুধটা বার করেছে, জিন থেরাপির ওষুধ। ওটার দাম হচ্ছে 15 কোটি টাকা। একটা নার্ভাস ডিস্ট্রেস হলে সেই ওষুধটা অ্যাপ্লাই করা হয়। তো প্যারাসিটামল এবং জোলগেন্সমা মাঝখানে ওষুধের দাম, ঠিক আছে? এবং এই ওষুধগুলো আসলে তৈরি করতে তো একটা বিরাট খরচা লাগে। আগের এপিসোডে আমরা আলোচনা করছিলাম যে একটা ওষুধ তৈরি করতে, মানে ওষুধ মানে এই মলিকুলটাকে বার করতে, এটা তো নয় প্যারাসিটামল। এই প্যারাসিটামল যখন আবিষ্কার হয়েছে, বা আমি যদি অ্যাটোভারস্টেটিন বলে একটা মলিকুল ধরি, যেটা আমাদের ব্লাডে লিপিড প্রোফাইল, বাজে যে ফ্যাট আছে আমাদের শরীরে সেটাকে কমিয়ে দেয় অ্যাটোভারস্ট্যাটিন। সেগুলোর যারা যারা আবিষ্কার করে তারা পেটেন্টও করে দেয়। আগের এপিসোডে আমরা পেটেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো পেটেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে নতুন হতে হবে একদম, এবং তার কিছু উপকারিতা থাকতে হবে, তবেই সেটাকে পেটেন্ট করা যাবে। তো ওগুলোর হয়তো, এবং 20 বছর হচ্ছে তার আয়ু। তো এই যে পেটেন্ট চলে যাওয়ার পরে যে কেউ সেই ড্রাগটা এবার ম্যানুফ্যাকচার করতে পারে, আর কোনো বাধা রইল না। তখন সেই ওষুধগুলোকে বলা হয় জেনেরিক মেডিসিন। আমি আবার রিপিট করছি, জেনেরিক মেডিসিন তাদেরই বলা হয় যারা পেটেন্টের আওতায় এখন আর নেই। তো তাদেরকে নিয়ে ফ্রিলি ব্যবসা করা যায়, এবং ড্রাগ রেগুলেটরি অথরিটি ওনারা আছেন কোয়ালিটিটাকে মনিটর করার জন্যে। তো জেনেরিক ড্রাগ যেগুলি, India is one of the strong hub in manufacturing generic medicine in this world. অসাধারণ ইন্ডিয়ার পারফরমেন্স জেনেরিক ড্রাগ। মনে করো এই জন্য একটু আমেরিকার ব্যবসা, ওষুধের ব্যবসাটাকে বুঝতে হবে। মনে করা যাক আমার পৃথিবীতে 100 টাকার ওষুধ বেচাকেনা হচ্ছে বছরে। 100 টাকার ওষুধ পৃথিবীতে বেচাকেনা চলছে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই মিলে 100 টাকার ওষুধ কিনছে, সব মিলে। এই যে 100 টাকার ওষুধ বেচাকেনা হয়, তার মধ্যে 35 টাকা, 35 রুপিসের বেচাকেনা হয় আমেরিকাতে, 20 টাকার বেচাকেনা হয় ইউরোপে, জাপানে হয় 10 টাকার, চায়নাতে হচ্ছে 10 টাকার, আর ভারতবর্ষে 2-3 টাকার বেচাকেনা হয়, মানে 2 to 3%। তো মার্কেটটা বোঝা যাচ্ছে কোথায়, আমেরিকা, ইউরোপ, এখানে মার্কেট। তো এখানে মানে সেই জন্য ওদের ওখানে যখন একটা মলিকুলের পেটেন্ট ওভার হয়ে যায়, তখন
আমরা ইন্ডিয়ান কোম্পানিতে, ইন্ডিয়ার যে পায়োনিয়ার কোম্পানি আছে, সান ফার্মা, অরবিন্দ ফার্মা, গ্লেনমার্ক, ডক্টর রেড্ডিস, এরা যে আছে, সিপলা, লুপিন, এরা মানে মুখিয়ে থাকে যে পেটেন্ট কবে শেষ হবে। 28শে ডিসেম্বর 2025 সালে পেটেন্ট শেষ হবে। আমার ওষুধ রেডি থাকবে, 27শে ডিসেম্বর আমেরিকায় চলে যাবে, যেই 12টা বাজবে বিক্রি শুরু হয়ে যাবে। এইভাবে ওষুধের ব্যবসাটা কিন্তু হয়, এবং তার আগে সমস্ত প্রসিডিওরগুলোকে আমাকে অতিক্রম করতে হয়। ইন্ডিয়া ইজ ওয়ান্ডারফুল ইন ম্যানুফ্যাকচারিং জেনেরিক ড্রাগ, ঠিক আছে? এবং পৃথিবীতে যত ড্রাগ এক্সপোর্ট হচ্ছে, চায়নাও এক্সপোর্ট করছে, ইন্ডিয়াও এক্সপোর্ট করছে। ইন্ডিয়া কিন্তু 20% অফ জেনেরিক ড্রাগ এক্সপোর্ট করে ওয়ার্ল্ডের ভলিউম ওয়াইজ। তো আমরা ভীষণ ভালো, এবং জেনেরিক ড্রাগে এরকম মনে করার কারণ নেই ওটা শুধু আমি কপি করলাম, না, কপি করার বাইরেও অনেক কিছু থাকে, ইনোভেশন থাকে, যেটা যেটা জেনেরিক ড্রাগের মধ্যেও ইনোভেশনটা লুকিয়ে আছে। হয়তো মলিকুল ইনোভেশনটা নেই, কিন্তু আদার্স ইনোভেশন সেখানে লুকিয়ে থাকে। এখানে কিছু কাস্টমাইজেশনও তো দরকার, কাস্টমাইজেশন দরকার হবে। এরকম হতে পারে যে ট্যাবলেট তৈরি হচ্ছে, যখন ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল আছে, কিন্তু ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল ছাড়াও আরও কিছু অন্যান্য জিনিস মেশানো হয় ওটাকে বাইন্ড করে রাখার জন্য, বা খাওয়ার পর সেটাকে সহজে ফাটিয়ে দেওয়ার জন্য। প্যারাসিটামলটা পেটের মধ্যে যত তাড়াতাড়ি সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তত তাড়াতাড়ি ব্লাডের মধ্যে যাবে, তত তাড়াতাড়ি আমার জ্বর কমবে। এটাকে বলে ফর্মুলেশন। তো এই ফর্মুলেশনে কিন্তু এই ফর্মুলেশনটা কেউ বলে দেবে না, এটাকে নিজেদের কিন্তু ব্যাপারটাকে আবিষ্কার করতে হবে, বা নিজেদের R&Dতে সেটাকে ডেভেলপ করতে হবে। ক্লাইমেটিক কন্ডিশনটাও তো মাথায় রাখতে, যে ওখানে যেটা কাজ করে এখানকার ইন্ডিয়ান ক্লাইমেটে কাজ করবে, সেটা হয়তো খুব কম পার্সেন্টেজ ওষুধের ক্ষেত্রে হয়। তবে এই যে ফর্মুলেশনটা, আমি প্যারাসিটামল মলিকুল নয় আরেকজন আবিষ্কার করেছিল, তার বাইরেও যে আমি সেটাকে যদি লিকুইড করি, লিকুইড করার মধ্যে আমি চিনির বদলে কিন্তু আমি হয়তো সুগার যারা পেশেন্ট তারা তো আবার চিনি খাবে না, তাদের জন্য আমি অন্য কিছু দিতে হবে সেখানে। তো এরকম অনেক কাস্টমাইজেশন করতে হয়, যেখানে একটা বিরাট আবিষ্কার জড়িয়ে আছে। ছোট্ট একটা আবিষ্কারের কথা বলবো, এত ইচ্ছা করছে বলতে, বলি একদম। এই স্যাম্পলটা আমি নিয়ে এসেছি। এটা মানে আবার মনে করি আমাকে আবার আগের টপিকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে ডক্টর রেড্ডিস কোম্পানির একটা ওষুধ। ওষুধটার নাম হচ্ছে ক্যাটারল, ঠিক আছে? এই ক্যাটারল হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, ব্যথা হলে এটাকে খেতে হয় এবং কমে যায় ব্যথা। তো অল ফাইন। আমাদের বাড়িতে যেটা হয়, আমরা তো ওষুধ খাই, এবং এই ওষুধ খেলাম, প্যারাসিটামল ওষুধ খাচ্ছি, এবার দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেটটা কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। এখান থেকে যদি আমরা ওষুধগুলোকে খেতে শুরু করলাম, 6 মাস পরে যখন আমাদের একটি বাক্সের মধ্যে ওষুধগুলো থাকবে, কালকেই আমার বাড়িতে হয়েছিল, ঠিক আছে? আমার মার জ্বর হয়েছে, এবার প্যারাসিটামল যেগুলো আছে আমি কিছুতেই এক্সপায়ারি ডেট খুঁজে পাচ্ছি না, কারণ ওই দিক থেকে ট্যাবলেটটাকে নেওয়া হয়ে গেছে, ওই ব্লু লেভেলটা উঠে গেছে। তো এটা হচ্ছে একটা পেন। এর ইনোভেশনটা কি এত সুন্দর একটা ইনোভেশন! এই যে প্যাকটা আমি দেখাচ্ছি, এখানে এটার উপায় নেই, প্যারাসিটামল যে ব্র্যান্ডের আমি কিনেছি, এটা হচ্ছে এই ডক্টর রেড্ডিসের একটা ওয়ান্ডারফুল ভিডিও আছে ইউটিউবে এই নিয়ে। এবার দেখো, এইখানে কিন্তু এক্সপায়ারি ডেটটা লেখা আছে এই জায়গাটায়, ঠিক আছে? এবং তার আমি যদি উল্টো দিকটা দেখি, এখানে কোনো ট্যাবলেট নেই। কি করেছে না, এটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে। ট্যাবলেটগুলো যেখান থেকে নেওয়া হচ্ছে তার পেছনে এক্সপায়ারি ডেটগুলো লেখা নেই, বরঞ্চ একটু এক্সটেন্ড করে দিয়েছে। এই জায়গাটায় লেখা আছে, এই জায়গাটার পেছনে কিন্তু আর কোনো ট্যাবলেট নেই, যাতে থেকে যায় ওটা। ওয়ান্ডারফুল। নিড, তুমি নিডের কথা বলছিলে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, একদম ওই জিনিস। কি মজা! মানে তুমি ভালো লাগছে না তোমাকে দেখে আমি বুঝতে পারছি যেভাবে তুমি রিয়াকশন দিচ্ছ, এই যে মজাটা আছে ইনোভেশনের মধ্যে। তো কি বলছিলাম, সামান্য একটা চেঞ্জ করে ইনোভেশন হলো, এই অনেক রকম ইনোভেশন কিন্তু লুকিয়ে আছে। আমি যদি আরেকটা ওষুধ দেখি এখানে, এটা হচ্ছে হাইড্রোকর্টিজোন বলে একটা ওষুধ, ঠিক আছে? এটা স্টেরয়েড মলিকুল। তো হাইড্রোকর্টিজোন স্টেরয়েডগুলো যদি আমি একেবারে ইঞ্জেকশন ফর্মে নিয়ে যাই, এরকম যদি আমি করে দিই লিকুইড ইঞ্জেকশন, এটা একটা ইঞ্জেকশন, এটা কিন্তু বেশি দিন স্টেবল হবে না, এটা তাড়াতাড়ি ডিগ্রেড করে যায় জলের সাথে, এর ডিগ্রেডেশনটা খুব তাড়াতাড়ি হয়। তখন সায়েন্টিস্টরা কী করলো, ওটাকে পাউডার ফর্মে নিয়ে চলে এলো, ঠিক আছে? এটাকে বলে লায়োফিলাইজেশন। এই প্রসেসে প্রথমে জল ছিল, এটাকে ভেপোরাইজ করে দিল মেশিন দিয়ে,
এবং জলটাকে আলাদা করে একটা এই প্লাস্টিকের কন্টেনারে ভরে দিয়ে দিল, ডাক্তারবাবুকে বললো তুমি ইঞ্জেকশন দেওয়ার আগে এটা মিশিয়ে নাও। ইনোভেশন। তো প্যাকিংয়ের মধ্যে ইনোভেশন হতে পারে, ফর্মুলেশনে ইনোভেশন হতে পারে, মানে কোথায় নয় ইনোভেশন মেডিসিনে, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট এই যে প্যাকেজিং ডিজাইনগুলো হয় তার মধ্যেও কিন্তু ইনোভেশন আছে। ছোট্ট করে আরেকটু বলে দিই যে এই প্যাকেজিংগুলো হয় ওষুধ নকল হয়। এবার নকল ওষুধগুলো কিভাবে ধরা পড়বে? আমাদের কাছে অনেক মার্কেট কমপ্লেন আসে যে এই ওষুধটা কাজ করছে না, আমরা দেখি যে জল ছাড়া কিছু নেই সেই ওষুধটার মধ্যে। তখন আমরা দেখতে পেলাম আমাদের কিন্তু মানে যার ফার্মা কোম্পানিগুলো আছে তাদের ওষুধের মধ্যে কিছু কিছু চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? যেমন 500 টাকার নোট যদি আমি নিই, ওই সাদা যে জায়গাটা আছে একটু তেরছা করে দেখলে মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাওয়া যায়। সেই রকম কিছু চিহ্ন কিন্তু ওষুধের প্যাকিংয়ের মধ্যে লুকোনো থাকে, অন্তত মিনিমাম 4 থেকে 5 রকম কিংবা অনেক সময় 10 রকম প্রপার্টি থাকে, যেগুলো সহজে বোঝা যাবে না, কিন্তু কোম্পানিরা জানে যে আমার ওষুধ অথেন্টিসিটির সাইন হচ্ছে এইগুলি। তো এগুলো কিন্তু প্যাকিংয়ের মধ্যে আনতে হয় যাতে আমরা স্পিউরিয়াস ড্রাগ যেগুলো বলে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো এগুলো জাস্ট দু একটা আবিষ্কারের কথা আরও বললাম, যে আবিষ্কার শুধু মলিকুলার নয়, আবিষ্কার প্যাকিংয়ে হতে পারে, মানে আবিষ্কার ট্রান্সপোর্টে হতে পারে, মানে নানান দিকে ওষুধের আবিষ্কার হতে পারে। এবং আমরা যেটা বলছি মানে ইন্ডিয়ান ফার্মা কোম্পানি কোথায় দাঁড়িয়ে আছে, উই আর ভেরি গুড ইন জেনেরিক ইন্ডাস্ট্রি, যেটা বললাম 1/5 20% অফ এক্সপোর্ট, যত ড্রাগ পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে 20% ইন্ডিয়াতে তৈরি হচ্ছে ভলিউম ওয়াইজ। বাট উই আর নট গুড, আমি বলবো না, আমাদের সামর্থ্যের জন্য আমরা নতুন মলিকুল আবিষ্কার করতে পারিনি। বছরে 50টা করে নতুন মলিকুল আবিষ্কার হচ্ছে, ইন্ডিয়ান কোম্পানি সেখানে নেই, কারণ ওই আবিষ্কার করতে 15,000 কোটি টাকা লাগে। আমাদের সর্বসাকুল্যে হচ্ছে 20,000 কোটি টাকা হয়তো একটা বড় কোম্পানির সেলস, বা সান ফার্মা যদি আমি ধরি সেটা হচ্ছে এখন 40,000 কোটি টাকা। তারা হয়তো 3-4টে মলিকুলকে এরকম সাপোর্ট করতে পারবে। সুতরাং ওই জায়গায় আমরা নেই নিউ ড্রাগ ডেভেলপমেন্টে। কিন্তু আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরাই বাইরে গিয়ে ফাইজারে কাজ করছে, গ্ল্যাক্সোতে কাজ করছে, তারা এরকম নিউ ড্রাগ ডেভেলপমেন্টের সাথে জড়িত। এবং ওরা কি করে, বড় বড় কোম্পানিগুলো ইন্ডিয়ান কোম্পানিগুলোকে বলে যে আমাদের এই কাজটা তোমরা করে দাও, কন্ট্রাক্ট দেয়, ঠিক আছে? তো আমরা আবার সেটা কন্ট্রাক্ট, এবং বড় বড় কোম্পানি যেগুলো আমি বলবো, সিনজিন বলো, ডক্টর রেড্ডিস বলো, অরিজিন, ভ্যাকসিনের সময় দেখলাম তো এখানকার কোম্পানিগুলোই করে দিল ওদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। পারফেক্ট। আমাদের সিরাম ইনস্টিটিউট যদি বলো, এটা তো অ্যাস্ট্রাজেনিকা থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে হয়েছে, তারপর অ্যাস্ট্রাজেনিকার কাছে এলো, তারপর আবার সিরাম ইনস্টিটিউটের কাছে এলো। তো উই আর ভেরি গুড ইন স্কিল আমি বলবো, কিন্তু আমাদের সামর্থ্যের জন্য আমরা সেই জায়গায় যেতে পারি। রিস্ক না, মানে আমি এত কষ্ট করে 10টা মলিকুলকে এগিয়ে নিয়ে গেলাম, তারপর দেখলাম কোনোটাই হিট করলো না, প্রত্যেকটার পেছনে অলরেডি আমার 10,000 কোটি টাকা করে বেরিয়ে গেছে। তো এটা নেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, সেটা তো একদিনে আসবে না। আজকে ফাইজার হয়তো 100 বছরের পুরনো কোম্পানি, তারপর আজকে এই জায়গায় এসছে, তো একটু টাইম লাগবে, কিন্তু ইনোভেশন তবু সুযোগ আছে। আজকে যদি মনে করো 10 বছর টাইমটা, এটাকে যদি আমরা 2 বছরে নামাতে পারি, এটা কি করে হবে? এটা তো ইনোভেশন করলে হবে, যে না রেগুলেটরি অথরিটিকে কনভিন্স করতে হবে এই অ্যানিম্যাল মডেলের উপর টেস্টিংয়ের এই ওষুধটার দরকার নেই, কারণ আগে এরকম একটা রেফারেন্স আছে। সেই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড দিয়ে তাকে বোঝাতে হবে না 1000 জন পেশেন্টের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের দরকার নেই, আমি এখানে 10 জন করলেই হয়ে যাবে, বা আরেকটা হয়তো আমি অন্যভাবে আমি টেস্টিংটা করব যাতে কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। তো আমাদের একমাত্র টার্গেট থাকা উচিত ইনোভেশন করে যদি সেই কস্ট এবং সময়টাকে আমরা কাটাতে পারি, তো সেই জন্য তো আমাদের সায়েন্টিফিক পুল তৈরি করতে হবে। তার জন্যই দরকার অনেক কম বয়স থেকে লোককে বিজ্ঞান মনস্ক করা। অ্যাবসলিউটলি, ওকে, অ্যাবসলিউটলি। এই তুমি আবিষ্কার এবং ইনোভেশনের অনেকগুলো দিক বললে, আর একটা দিক আমি জানি তুমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলে, ওষুধের নামটা আমার মনে পড়ছে না, একটু জটিল নাম, তোমার নিশ্চয়ই মনে আছে, যেটা বাইরে অত্যন্ত দামি মূল্যবান ওষুধ ছিল, যেটা এখানে তুমি নিজের যার সঙ্গে জড়িত ছিল তার দামটা একেবারে মানে প্রায় বলা যেতে পারে জলের দামে নামিয়ে এনেছিলে। তো এটাও তো একটা ইনোভেশন এবং আবিষ্কার, যে ওটা অ্যান্টি ক্যান্সার কোনো ড্রাগ ছিল। পারফেক্ট, মানে আই ফিল প্রাউড ফর দ্যাট। মানে যখন আমি রেডিটাক্স ওষুধটার নাম ডক্টর রেড্ডিসে আমি যখন ছিলাম,
সেখানে এই ওষুধটার সাথে আমি অনেকখানি যুক্ত ছিলাম ডেভেলপমেন্টের ব্যাপারে। তো এটা রিটুক্সিম্যাব, ওই মলিকুলটার নাম, বিরাট বড় একটা মলিকুল, এই প্যারাসিটামলের মতো ছোট মলিকুল নয়। এই যেরকম এক পাতার মধ্যে এঁকে ফেললাম, ওটা আঁকতে গেলে হয়তো একটা বিরাট বড় আমার এই দেওয়াল জুড়ে আমাকে মলিকুলটা আঁকতে হবে, এত বড় একটা মলিকুল। এই প্যারাসিটামল মলিকুলের চেয়ে 1000 গুণ বড় মলিকুল, 1000 টাইমস বিগার মলিকুল। একে ম্যানেজ করা খুব মুশকিল, এত বড় মলিকুলকে তৈরি করা, বুঝতে পারছো। এটা সহজে ওই কার্বন হাইড্রোজেন বেনজিন জুড়ে এরকমভাবে হবে না, সেই জন্য আমাকে বায়ো সিস্টেমের আমাকে সাহায্য নিতে হবে। তো এটা যদি আমাদের বডিতে কি থাকে, সেলস আছে, অনেক কোষ আছে, এটা যদি আমি কোষ ধরি, কোষের মধ্যে ডিএনএ, কোষের মধ্যে থাকছে ডিএনএ। আমাদের এই ডিএনএর পার্টগুলোকে বলছে এক একটা জিন। এই এক একটা জিন এক একটা প্রোটিন তৈরি করে। এক একটা জিন, আমার চুল যদি কালো হয়, এই কালো প্রোটিনের জন্য দায়ী মেলানিন বলে এক ধরনের প্রোটিন, বা আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে, সেটাও একটা প্রোটিন। এই যে সেল আছে, কোষ আমাদের বডিতে লাখে লাখে যে কোষ আছে, 15 ট্রিলিয়ন সেলস আমাদের আছে, সে একটা আমি জাস্ট বডি থেকে নিয়ে নিলাম, না তোমার থেকে নেব, তোমার থেকে একটা নিলাম, ঠিক আছে, কোষ। এইটা যদি তোমার কোষ হয়, তো এর মধ্যে কিন্তু ডিএনএ রয়েছে, এবং ডিএনএর পার্ট হচ্ছে এক ছোট ছোট টুকরোগুলোকে বলছে জিন, আর এক একটা জিন এক একটা প্রোটিন তৈরি করছে। এই যে বড় বড় মলিকুলগুলোকে তৈরি করা, আমি যে রিটুক্সিম্যাবের কথা বললাম, সেটা ওই কার্বন হাইড্রোজেন জুড়ে ল্যাবরেটরিতে হবে না। ওগুলো হচ্ছে প্রোটিন মলিকুল, যেটা অ্যান্টি ক্যান্সার মলিকুল। রিটুক্সিম্যাব যে ওষুধটার কথা বলছি, সেখানে এই জিনটাকে একটু পাল্টে এই কোষের মধ্যে ঢোকাতে হবে। তো তখন এমন একটা পাওয়ারফুল আমি কোষের জন্ম দিলাম, যে কোষটা এবার কি করবে, ওই রিটুক্সিম্যাবের জিনটা এর মধ্যে আছে, সেই কোষটাকে যদি এবার আমি একটা বায়ো রিয়াক্টারের মধ্যে, খুব কাঁচের একটা রিয়াক্টার ট্যাঙ্ক আমি বলবো, কোষটা বড় আছে, এটাকে ছোট করে ভাবতে হবে এখন, এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, আর লাখে লাখে কোষ এর মধ্যে এলো। আর আমি কি করতে পারি, এর মধ্যে কোষগুলোর তো খাবার চাই, সেলগুলোর খাবার চাই, আমি একটু ভিটামিন দিয়ে দিলাম, একটু বলো না প্রোটিন দিলাম, থেকে বার করে আনার পরও খাবার চাই, ওদের তো বাঁচতে হবে, গ্লুকোজ দিলাম, আমি যেগুলো খাচ্ছি সেগুলোই দিলাম, একটু সরল ফর্মে আমি গ্লুকোজ দিলাম, জল দিলাম, এগুলো দিয়ে দিলাম, ভিটামিন দিয়ে দিলাম। দেওয়ার পর আমার বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, থার্মোমিটারে দেখলে বোঝা যাবে, তো ওরও তো অত লাগবে, তো ওরকম একটা কন্ডিশন আমি ক্রিয়েট করলাম, আমি ঘোরাতে থাকলাম, তো দে আর ভেরি হ্যাপি, সেলসরা খুব খুশি। তো এই খুশিতে ওরা নিজের বডি থেকে সেই প্রোটিনটা ছাড়তে শুরু করলো বাইরে যে লিকুইডটা, এটা কি সিমুলেট করছো বডির ভেতরের যেটা, অ্যাবসলিউটলি বডির ভেতরে আমার যে কন্ডিশনটা আছে পুরোটা তো অসম্ভব সিমুলেট করে, কিন্তু এটুকুর জন্য যেটা দরকার, আমার ওষুধটা তৈরি করানোর জন্যে ওকে যেভাবে আমাকে স্টিমুলেট করার দরকার, আমি ওই রকম খাবার দিলাম, ওরকম টেম্পারেচার দিলাম, তার ফলে ওরা হ্যাপি, ওরা ওই ওষুধটা প্রোটিনটা বার করতে শুরু করলো, তারপর আমি ওটাকে পিউরিফাই করে ইঞ্জেকশন বানালাম। এই রিটুক্সিম্যাব ইঞ্জেকশনটা, মানে এভাবেই কোভিড ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে। আমি একটা ক্রুড প্রসিডিওর তোমাকে বললাম, ম্যাক্সিমাম কোভিড ভ্যাকসিন এই প্রসেসে তৈরি হয়ে যাচ্ছে এখন, বায়োটেকনোলজি, রিকম্বিনেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা বলছে, ওই সেলসের মধ্যে ডিএনএর ওলট পালট আমরা করছি, এবং সেটা দিয়ে এমন একটা আমি জিনিস তৈরি করছি, যার ফলে আমার বডিতে যখন সেটা ঢুকছে, সেটা বডির মধ্যে কোভিডের অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করছে। কিন্তু প্রসেসটা মোটামুটি আমি যেমন বললাম ঠিক অনেকটা সেরকম। তো রিটুক্সিম্যাব যখন আমরা তৈরি করলাম 2007 সালে, 2007, বাইরের কোম্পানি জেনেনটেক ওটা বানাতো, ওটার ইন্ডিয়াতে যখন কিনতে হতো, অ্যান্টি ক্যান্সার, ব্লাড ক্যান্সার হলে, নন হটকিন্স লিম্ফোমা বলে একটি ব্লাড ক্যান্সার আছে, মারা যায় ওষুধটা না পেলে, তো 1,04,000 টাকা দাম ছিল। ওটা 6টা নিতে হতো, কেমোথেরাপি সাইকেলের মধ্যে 6টা কেমো নিলে 6টার সাথে 6টা নিতে হতো, 6 লাখ টাকা। তো আমরা 4-5 বছর ওটা নিয়ে কাজ করেছিলাম, এবং যখন ওটা লঞ্চ হলো, স্টিল আমার মনে আছে 28 এপ্রিল 2007, ওই দিনে হায়দ্রাবাদে ওষুধটা যখন লঞ্চ হলো, তখন দাম ওটার হলো 39,000, অ্যাটলিস্ট 40,000, 60% আমরা কমাতে পেরেছিলাম। 6 লাখ টাকা যেটা দাম ছিল 6টা ইঞ্জেকশন, সেটা এখন 2 লাখ টাকায় নেমে গেল, কিছুটা তো মানুষের কাছে পৌঁছানো গেল। ডক্টর রেড্ডিসের মোটো, এখনও দেখলে তুমি drreddys.com ওয়েবসাইটে গেলে দেখা যাবে, মেকিং অ্যাফোর্ডেবল মেডিসিন। ডক্টর অঞ্জি রেড্ডির ভিশন ছিল এটা, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির যিনি জন্ম দিয়েছেন, ভিশন ছিল এটা, যে কত সহজে মানুষের কাছে
কত কম দামে কোয়ালিটি ওষুধ পৌঁছানো যায়। তবু তুমি প্রশ্ন করবে তাহলে ওষুধের দাম কেন এত বেশি? কোয়ালিটিটাকে মেনটেন করতে গেলে আমাকে তো ইনভেস্ট করতে হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ নতুন ওষুধ আবিষ্কার করতে গেলে 15,000 20,000 কোটি টাকা লাগে। তো সেই জন্যই নতুন ওষুধগুলোর দাম বেশি এবং তারা 20 বছর চেষ্টা করে সেই টাকাটাকে তুলে নিয়ে আরেকটা জায়গায় ইনভেস্ট করতে, নইলে তো দুনিয়াতে নতুন ওষুধ আবিষ্কার হবে না। আবার যখন সেটা জেনেরিক মডেলে চলে যাচ্ছে আফটার 20 ইয়ার্স, তখন তার দাম ঝাট করে কমে যাচ্ছে। তো ইন্ডিয়ার পজিশন মোটামুটি এরকম। তবু একটা কথা বারে বারে বলতে ইচ্ছা করতে, ইন্ডিয়ান এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর যদি ইন্ডাস্ট্রির সাথে আরেকটু টাচ থাকে, আরেকটু যদি গতি আসে, আমার মনে হয় এডুকেশনাল ইনস্টিটিউটগুলো এক একটা হাব হয়ে উঠতে পারে কন্ট্রাক্ট রিসার্চ ডেলিভারি করার জন্যে। আরেকটা মনে হয় ডিসকাশন, সেটা অন্য সময় করা যাবে। অক্সফোর্ড করলো এই ভ্যাকসিন, ওয়ান্ডারফুল। অক্সফোর্ড যেটা করলো, অক্সফোর্ড তো একেবারে প্রাইমারি রিসার্চ করেছে, মানে অসাম রিসার্চ। তার পার্টও যদি আমরা নিয়ে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো ডেলিভারি দিতে হয়, এখনও হয় না যে তা নয়, কিন্তু আরও ব্যাপকভাবে হতে পারে। মানে আমাদের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, 500 ইউনিভার্সিটি, মোর দ্যান 500 ইউনিভার্সিটিস আছে ইন্ডিয়াতে। আমরা যদি সবাই একসাথে লাগি ওই প্যাশন নিয়ে, একজনকে অধিনায়ক দরকার জানো তো, যে সবাইকে সমন্বয় করে একেবারে এগিয়ে নিয়ে যাবে মানুষের হিতে, যারা কাজ করবে। পসিবল, হাইলি পসিবল। আরেকটা কথা বলো, মানে আমরা তো এই দিকটা অনেকটাই দেখলাম, তোমার যে অন্য সাইডটা যেটা ট্রেনিং, মানে ম্যান পাওয়ার তৈরি বলতে পারো, যেটা তুমি ডক্টর রেড্ডিজে থাকার সময় কিছুটা করতে, আর এখন তোমার নিজস্ব যে প্রতিষ্ঠান আরেকসেলার নামটায় তো আমরা আসবো, নামটার উৎস কোথা থেকে হলো, কিন্তু এই আরেকসেলের মাধ্যমে ঠিক কী ধরনের কাজ তুমি করো, কিরম ট্রেনিং দাও, এইটা একটু যদি বলো। আমার 24-25 বছরের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে ফার্মেসি পড়েছিলাম, তারপর বায়োটেকনোলজিতে আমি ওখান থেকে মাস্টার্স করেছিলাম। তারপর আমি ওখার্ডে চলে যাই, ঔরঙ্গাবাদে। 4টে মোচকা নিয়ে রিজার্ভেশন ছিল না, ওই অ্যাপ্লাই করে ট্রেনের রিজার্ভেশন পাওয়া গেল বম্বে মেলে। এইভাবে সকালবেলা ঔরঙ্গাবাদে গিয়ে পৌঁছালাম, মহারাষ্ট্রে আমার চাকরি জীবন শুরু হলো। সেখানে 5-6 বছর চাকরি করার পর R&Dতে আমি বায়োটেকনোলজি, বায়োফার্মা নিয়ে কাজ করতাম। তারপর আমি চলে এলাম ডক্টর রেড্ডিসে, সেখানেও আমার R&Dতে, তারপর ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি। লাস্ট 1-1.5 বছর 2 বছর আমি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আছি, সব কিছু সেরে। এবং প্রবাবলি আই এনজয়েড মোস্ট যারা নতুন ট্যালেন্ট আসে তাদেরকে কি করে যত তাড়াতাড়ি পারা যায় স্কিলফুল হ্যান্ড তৈরি করা, যাতে ইমিডিয়েটলি তারা বড় বড় মেশিন চালাতে পারে, কনসেপ্টগুলোকে বুঝতে পারে, প্রবলেম হলে সেগুলো সলভ করতে পারে, হোয়াই এলিমেন্টগুলোকে জানতে পারে, কেন এটা হচ্ছে, তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যাওয়াই হচ্ছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ফাংশন। এবং তাদের মরালটাকে সবসময় বুস্ট আপ রাখার মতো মানুষ, পজিটিভিটি দরকার, টাইম ম্যানেজমেন্ট দরকার, স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার, এভরিথিং ইজ সো, তবে একটা মানুষ সঠিকভাবে কাজ করতে পারে। তো এই ধরনের কাজ আমি ডক্টর রেড্ডিসে করেছি। তারপর আমার মনে হলো যে না, এত যে ইন্ডিয়ার এডুকেশনাল ইনস্টিটিউট আছে, মাইক্রোবায়োলজি পড়ানো হচ্ছে, বায়োটেকনোলজি পড়ানো হচ্ছে, বায়োকেমিস্ট্রি পড়ানো হচ্ছে, ফার্মেসি পড়ানো হচ্ছে, এদের সাথে ইন্ডাস্ট্রির একটা গ্যাপ থেকে গেছে। এরা যখন ইন্ডাস্ট্রিতে আসে বুঝে উঠতে পারে না, কিংবা এত ভালো ভালো হয়তো ট্যালেন্ট আছে, তারা ফার্মা ইন্ডাস্ট্রিতে যে এত ভালো ভালো কাজ হয়, এত যে এক্সাইটমেন্ট আছে, এরা তার নাগালটা পায় না। তো আমার অর্গানাইজেশন, যেটা আমি জাস্ট কি বলবো 3-4 মাস হলো আমি নিজে ফর্ম করেছি, আরেকসেল্লা, তার উদ্দেশ্যটাই হলো যাতে এই ওদেরকে একটু মোটিভেট করা যায়, এবং ওদেরকে মোটিভেট করে ওদেরকে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয় সেটা বোঝানো। জাস্ট আমি কাজ শুরু করেছি, একদম ফিনিশিং স্কুল কনসেপ্ট, এবং 200টা কনসেপ্ট আমি আইডেন্টিফাই করেছি। লেটস সি, ভার্চুয়ালি হয়তো কিছুটা করব, কিছুটা গিয়ে করব, বা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো সময় বা কোলাবোরেশনে করতে পারি। আই জাস্ট স্টার্টেড ওয়ার্কিং ইনটু দ্যাট। যদি ওদের মধ্যে থেকে হয়তো এমন ট্যালেন্ট বেরিয়ে আসবে যারা 10টা মলিকুল পৃথিবীতে আমাকে দেবে, আমারই রোগ সারাবে, হু নোজ। ঠিক আছে। আর আরেকসেল্লার নামটা নিয়ে তুমি বলছিলে, আরেকসেল্লার নামটা কি করে হলো? আরেকসেল্লা, LLA, লা। সো আরেক্স হচ্ছে একটা সিম্বল, গ্রিক প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে। এটা হচ্ছে গ্রিক দেবতা জুপিটার, উনি হচ্ছেন আরোগ্যের দেবতা, ওনার সিম্বল হচ্ছে ওই আরেক্সের মতো দেখতে। আর আরেক্সের আরেকটাও মিনিং হচ্ছে রিসাইট,
রিসাইভ মানে হচ্ছে তুমি খাও, তুমি গ্রহণ করো। তো সেই জন্য ডাক্তারবাবুরা লেখেন RX, তুমি গ্রহণ করো এই সমস্ত ওষুধগুলো। RX সেটা হচ্ছে মেডিসিনের একটা প্রতীক বলা যায়। আর সেল, তার মধ্যে তো বায়োটেকনোলজি সেল আছে, বায়োলজির সেল আছে। RX সেল, এক্সিলেন্স কথাটা ওর মধ্যে আছে। আর LL RXL ওটা এসছে রসগোল্লা থেকে, ঠিক আছে? রসগোল্লা হচ্ছে এক্সিলেন্সের প্রতীক। যদিও উড়িষ্যা বেঙ্গল ঝগড়া করতে পারে, আমার কোনো দরকার নেই। আমার রসগোল্লা খেতে ভালো লাগে, তোমারও ভালো লাগে, কার না ভালো লাগে জানি না। এখনও হায়দ্রাবাদে গেলে রসগোল্লা ক্যারি করে নিয়ে যেতে হয় বন্ধুদের জন্যে। তো RXL এই হচ্ছে আমার অর্গানাইজেশনের নাম। মেইনলি টু ব্রিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিক্স গ্যাপ, যতখানি পারবো করে তো যাব, ঠিক আছে? 10,000 জনকেও যদি সারা জীবনে মোটিভেট করতে পারি, অন্তত সন্ধান দিতে পারি যে কী করে ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ হয়, মাই লাইফ ইজ সাকসেসফুল। এই তোমার এই যে বইটা দেখছি, বায়োটেকনোলজির কাণ্ড কারখানা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের 2004 সালের শ্রেষ্ঠ বিজ্ঞান বিষয়ক রচনা হিসেবে সত্যেন্দ্র পুরস্কার পেয়েছে। তো এই যে অদ্ভুত, নামটা অদ্ভুত, দেখে পড়তে ইচ্ছে করে। এটা আমাদের মাতৃভাষা বাংলায় লেখা। তো আমার কখনো কখনো মনে হয় যদি মাতৃভাষাতেই এই বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সাবলীল আলোচনা হতো, তাহলে বোধহয় আরও বেশি করে কচিকাচাদের আগ্রহী করে তোলা যেত। এটা আমি তোমার মতামত জানতে চাই। একদম, মানে শতকরা 100% সত্যি আমার জীবনে। আর তবে এই বইটা নিয়ে একটু বলে দিই টুক করে। এই বইটা মানে এটা 2004-05 সালের বই। এখন আর এটা প্রিন্টেড হয় না। তবে কেউ যদি ইন্টারেস্টেড হয়, আমার লিঙ্কডইন প্রোফাইলে কানেক্ট করলেই আমি PDF কপি পাঠিয়ে দেবো। মানে এটা যদি যখন এটা সম্প্রচার হবে, আমার নামটা যদি দিয়ে দেওয়া হয়, যে কেউ লিঙ্কডইনে আমাকে সার্চ করে রিকোয়েস্ট পাঠালেই আমি PDF কপি তাকে পাঠিয়ে দেবো, কেউ যদি ইন্টারেস্টেড হয়। তো মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চা কত কত বেশি যে প্রয়োজনীয় আমি আমার জীবন দিয়ে বুঝেছি। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে যখন পড়তে এসেছিলাম, আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম। যখন বেশ কিছু ক্লাস ইংরেজিতে যখন হতো, ফিজিক্সের ক্লাসগুলো স্টিল আমার মনে আছে, আমি ফলো করতে পারতাম না। অনেকে বাংলা মিডিয়াম থেকে পড়ে 11-12-এ ইংরেজি মিডিয়ামে পড়া শুরু করলো। ঋত্বিক, আমি সেই ট্রানজিশনটা করে উঠতে পারিনি সামহাউ, ঠিক আছে? আমার খুব অসুবিধা হতো, আমি বুঝতে পারতাম না। তখন ওই বাংলার যে ওই চিত্তরঞ্জন দাশগুপ্ত মনে হয় ফিজিক্সের বই ছিল, CRDGর বই ছিল, বা কেমিস্ট্রির রঞ্জিত দাসের বই ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তাম, যতখানি বোঝার চেষ্টা করতাম। সেই জন্য ভীষণ দরকার যে বাংলা ভাষায় যদি বিজ্ঞানের বইগুলো হয়, কনসেপ্টগুলো। এখন দেখছি বাইজু হয়েছে, বাইজুতে এত সুন্দর সুন্দর ভিডিও আছে। আমি নিজে ফলো করেছি বলে আমি জানি, আমি বাইজুতে চাকরি করি না, তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট আমি নিজে দেখেছি যে এত সুন্দর সুন্দর ভিডিও ইংরেজিতে কনসেপ্টগুলো দেওয়া হয়। এটা যদি বাংলাতে করা যায় নিশ্চয়ই হবে ভবিষ্যতে, এবং ইউটিউবের মাধ্যমে আমার মনে হয় বাংলাতে বিজ্ঞানের গুঁড়ো তত্ত্বগুলোকে এবং কারণগুলোকে অনেক সহজে আমরা স্টুডেন্টসের কাছে পৌঁছতে পারবো। বাট সেইং দ্যাট, এটাও ইম্পর্টেন্ট যে বাংলা নিয়ে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না। বাংলাকে একটা ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে হবে, যে না, একটা লেভেল অবধি আমি যাব, সাথে সাথে প্যারালালি ইংরেজিটাও আমাকে বোঝার চেষ্টা করতে হবে, যাতে এই বাংলা বুঝতে বুঝতে বিজ্ঞান বুঝলাম এবং সাথে সাথে ইংরেজিটাও চলতে থাকলো, একটা সময় আমি ইংরেজিতে শিফট করে গেলাম, ট্রানজিশনটা স্মুথ হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রানজিশনও দরকার। আমাদের যেটা হয়েছে একেবারে বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে, নো, এই ট্রানজিশনটা দরকার, যাতে আমার বিজ্ঞানের প্রতি আগ্রহটা কোনো অংশে না কমে। এবং ঠিক সেই তাগিদটা থেকে আমার এই বইটি লেখা, বায়োটেকনোলজির কাণ্ড কারখানা। আমি বাংলাতে যেভাবে বুঝেছি, আমার মনে হয়েছে আমার মতন অনেকে এরকম বাংলায় ইংরেজিতে বুঝতে অসুবিধা হয়। আমি সমস্ত ঘটনাগুলোকে এক জায়গায় করে বায়োটেকনোলজির কাণ্ড কারখানা, যে বায়োফার্মা নানান দিক, আমি ছোট ছোট ঘটনার মাধ্যমে লেখার চেষ্টা করেছি। যার নামাঙ্কিত পুরস্কার তুমি পেয়েছো এই বইটার জন্যে, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার কিন্তু বিজ্ঞানের বিষয়ে খুব সহজ, অনেকে জানেন, অনেকে বিজ্ঞান হিসেবে জানে। ওনার একটা অসাধারণ ছড়ার বই আছে, তাতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে অত্যন্ত সহজ সাবলীলভাবে ব্যাখ্যা করা আছে। আমি যদি ওইটা পাই, আমি তোমাকে একদিন পাঠাবো পড়ে। এবং উনি বলেছিলেন একটা কথা, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। হ্যাঁ, আর যারা বলে যে বাংলা ভাষায় বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছানো যায় না, তারা না হয় বিজ্ঞান জানেন না, না হয় বাংলা জানেন। সিম্পল। বাট ট্রানজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাছে রিসোর্স কিন্তু বাংলায় হায়ার স্টাডিজে নেই, এবং ভেরি ডিফিকাল্ট আফটার সাম টাইম। এই ট্রানজিশনটাও আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্স নিয়ে দেখতে হবে।
আমরা আলোচনার একেবারে শেষে এসে পৌঁছেছি। শেষে গিয়ে আবার যেদি আমরা শুরু করেছিলাম ওইখানে ফিরে যেতে হচ্ছে। একেবারে শুরুতেই বেদান্তদা যেটা বলেছিল যে বিজ্ঞান মনস্কতাটাকে তৈরি করা, বিজ্ঞান মানে অ্যাকচুয়ালি ইন এ ওয়ে সত্যকেই খোঁজা। তো আবার মানে সেই অর্থে বোধহয় বিজ্ঞান আর অধ্যাত্মবাদের খুব একটা তফাৎ নেই, কারণ ওরাও সত্যকেই খোঁজে, যেটাকে বলে ট্রুথ সিকার বা সিকার অফ ট্রুথ। সো অধ্যাত্মবাদ এবং বিজ্ঞান দুটোই কোথাও না কোথাও এক জায়গায় কনভার্জ করছে, করে দুজনেই সত্যকে খুঁজছে। তো এই সত্যের খোঁজাটা আমাদের জারি থাকবে। আমি নিশ্চিত পরবর্তী কোনো এপিসোডে বেদাদ্যুতিরাকে আবার আমাদের মধ্যে পাবো এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং বিজ্ঞানের এবং বায়োটেকনোলজি, ফার্মা টেকনোলজি ক্ষেত্রের অন্যান্য দিকগুলোয় আরও সহজ সাবলীলভাবে একেবারে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আজকে এত দূর থেকে, হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ঋত্বিক, ভালো থেকো, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।